দর্শক স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর মার্কিন হামলায় নিহত বেড়ে 53 জনে দাঁড়িয়েছে। হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার উপযুক্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে হুথি বিদ্রোহীরা। এদিকে যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দ্বিতীয় দফায় ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর শনিবারই মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক অভিযান চালালো যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর লক্ষ্য করে চালানো হামলায় অর্ধশতের বেশি প্রাণহানি হয়েছে, আহতও হলো শতাধিক মানুষ। এই অভিযান বেশ কিছুদিন চলবে বলেই জানিয়েছে ওয়াশিংটন। রোববার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস দাবি করলেন, এই হামলায় এরই মধ্যে অনেক হুথি নেতাদের হত্যা করা হয়েছে। আমরা এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং এটি সেই ভুল সংশোধন এবং বিশ্বব্যাপী বাণিজ্য পুনরায় চালু করার জন্য টেকসই প্রচেষ্টার মধ্যে একটি। প্রাণঘাতী হামলার জবাবের উপযুক্ত প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোরও দাবি করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ এই হামলা থামানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। আরও রক্তপাত রোধে সমাধান খুঁজে বের করতে সকল পক্ষকে অবিলম্বে সংলাপে বসা উচিত, এমনটাই জানিয়েছে মস্কো। নিবির আমিন, নিউজ 24। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে আগামীকাল পুতিনের সাথে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে শান্তি চুক্তি নিয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তবে চুক্তিতে ইউক্রেনকে ন্যাটো থেকে বাদ দেওয়ার নিশ্চয়তা চায় রাশিয়া। এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বিভক্তি বাড়ছে ইউরোপের। ৩ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। জানালেন আগামীকাল পুতিনের সাথে কথা বলবেন তিনি। আমরা ভালো করছি, যুদ্ধ বন্ধের জন্য মঙ্গলবার পুতিনের সাথে কথা বলবো। মাত্র 1 সপ্তাহ সময়ে আমরা বেশ ভালো করছি, হয়তো যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এর আগে বৃহস্পতিবার পুতিনের সাথে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। সিএনএনকে জানান পুতিনের সাথে ইতিবাচক বৈঠক হয়েছে তার। ট্রাম্প এবং পুতিনের সম্ভাব্য বৈঠকও ভালো এবং ইতিবাচক হবে বলে আশা প্রকাশ করেছেন। তবে শান্তি চুক্তিতে ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ থেকে বাদ দেবে এবং যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেন নিরপেক্ষ থাকবে এমন নিশ্চয়তা চায় রাশিয়া। এমনকি এই চুক্তিতে যেসব শর্ত দিয়েছে রাশিয়া তা সরাসরি ইউরোপ এবং ন্যাটোকে চাপে রাখবে বলে মত বিশ্লেষকদের। ইউক্রেনকে বোকা বানানো হচ্ছে। যে উপায়ে জেলেনস্কিকে চাপে রেখেছেন ট্রাম্প তা হিতে বিপরীত হতে পারে। এতে ইউরোপ আর যুক্তরাষ্ট্রের বিভক্তি আরো স্পষ্ট হবে। বিশ্লেষকরা এও বলছেন, এই চুক্তি হতে পারে একতরফা, যেখানে ইউক্রেনকে চাপ প্রয়োগ করতে পারেন ট্রাম্প। এমনকি জেলেনস্কি তার পদও হারাতে পারেন। আর এতে ইউরোপের সাথে বিভক্তি আরো বাড়বে যুক্তরাষ্ট্রের। মাসুদ রানা, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহের পর থেকে নতুন করে আলোচনায় এসেছে দ্বীপটির স্বাধীনতার বিষয়টি। ডেনমার্ক বহু আগেই এই দ্বীপকে স্বাধীন করার ঘোষণা দিলেও বর্তমানে বদলে গেছে প্রেক্ষাপট। ঠিক কোন পথে এগুচ্ছে সাদা বরফে আচ্ছাদিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটির ভবিষ্যৎ, তা নিয়ে চলছে আলোচনা। শুভ্র বরফে আচ্ছাদিত বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড। 21.5 লাখ বর্গ কিলোমিটারের বিশাল এই এলাকায় মাত্র 57,000 মানুষের বসবাস। মৎস্য সম্পদ হল আধা স্বায়ত্তশাসিত অর্থনৈতিক এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড। ড্যানিশ অনুদানের উপরেই অনেকটা নির্ভরশীল এর সরকার। সম্প্রতি ডেনমার্কের এ আর্কটিক দ্বীপে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপটি কেনার আগ্রহ দেখানোর পর থেকেই তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এর ধারাবাহিকতায় মার্চ মাসের 11 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিউত এগেডে। নির্বাচনের বড় ইস্যু গ্রিনল্যান্ডের স্বাধীনতার আকাঙ্ক্ষা। ডেনমার্ক থেকে স্বাধীনতা অর্জনের প্রক্রিয়া শুরুর বিষয়টি সেক্ষেত্রে চলে এসেছে প্রথমে। গ্রিনল্যান্ডের 5টি রাজনৈতিক দলও দিয়েছে খোলাখুলি সমর্থন। তবে ডেনমার্ক থেকে স্বাধীনতা অর্জনের প্রক্রিয়া নিয়ে দেখা গেছে ভিন্ন মত।
ডেনমার্কের সাথে সম্পর্ক ছিন্নের সিদ্ধান্তে দেরি করতে রাজি নয় প্রধান বিরোধী দল নালেরাক। অবিলম্বে স্বাধীনতার ঘোষণার পক্ষে তারা। দ্বীপটির বেশিরভাগ বাসিন্দাও পরাধীনতার পক্ষে নয়। এক যুগ আগেই ডেনমার্ক দিয়ে রেখেছে গ্রিনল্যান্ডকে স্বাধীন করার ঘোষণা। দ্বীপটিতে একটি সাধারণ ঐকমত্য রয়েছে যে গণভোটে গ্রিনল্যান্ডের পক্ষে ভোট দেয়া হলে তা অনুমোদন করবে ড্যানিশ প্রশাসন। তবে 2009 আর 2025-এর চিত্র এক নয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির পরই আর্কটিক অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। বিনিয়োগও বেড়েছে, যার পরিমাণ $15,000 কোটি। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ নয়, তবে এটা মোটামুটি পরিষ্কার যে কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপটি হাতছাড়া করতে রাজি নয় ড্যানিশ সরকার। নিবির আমিন, নিউজ 24। দীর্ঘ 9 মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর। মহাকাশ স্টেশন থেকে তাদের নিয়ে রওনা দেবে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশযান। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাঝেই মহাকাশ থেকে ভিডিও বার্তা দিলেন আপ্লুত সুনিতারা। ধন্যবাদ জানান মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। 8 দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর, কিন্তু তাদের বাহক বোয়িং স্টারলাইনারে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। আটকা পড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই। এরপর তাদের ফেরাতে অনেকবার চেষ্টা করা হলেও নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে যায়। দিন কয়েকের সফর দীর্ঘায়িত হতে হতে 9 মাসে গিয়ে ঠেকেছে। তবে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সব ঠিক থাকলে আগামী 19 মার্চ স্পেস এক্সের মহাকাশযানে পৃথিবীতে ফিরছেন সুনিতারা। এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে নাসা। এতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:57 ফ্লোরিডার উপকূলে নামবেন সুনিতা সহ 4 মহাকাশচারী। তার আগে সোমবার থেকেই অবতরণের প্রক্রিয়া শুরু হবে। তা নাসা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে মহাকাশযানে সুনিতারা প্রবেশ করার পর মহাকাশযানের দরজা বন্ধ হবে। এরপর যানটি ISS থেকে সরে আসবে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। এর আগে তাদের ফেরাতে 17 মার্চ রবিবার ভোরে মহাকাশে পৌঁছেছে ইলন মাস্ক সংস্থার স্পেস এক্সের মহাকাশযান ক্রিউ 10। এরই মাঝে মহাকাশ থেকে ভিডিও বার্তা দিলেন আপ্লুত সুনিতারা। ধন্যবাদ জানালেন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। গত বছরের জুন মাসে 8 দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ। অবশেষে মাস্কের সংস্থার মহাকাশযান তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2 মার্চের পর কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটি গাজার উপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। WFP আরও বলেছে, সরবরাহ সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো ভয়েস অব আমেরিকার 1300 জনের বেশি কর্মীকে। এছাড়া 2টি সংবাদ মাধ্যমের তহবিলও বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে US এজেন্সি ফর গ্লোবাল মিডিয়াকে অপ্রয়োজনীয় ফেডারেল আমলাতন্ত্রের অংশ হিসেবে তালিকাভুক্ত করার পরই এসব পদক্ষেপ নেওয়া হয়। রোববার 16 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ বলেছেন, তাঁর প্রতিষ্ঠানের বেশিরভাগ সাংবাদিক, প্রযোজক এবং সহকারী কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এর ফলে 50টিরও বেশি ভাষায় সম্প্রচার করা এই সংবাদ মাধ্যম কার্যত অচল হয়ে পড়েছে। এই সংস্থাটিতে প্রায় 3500 কর্মী রয়েছে। ভারতে এখনও 21 মাসের মধ্যে সর্বনিম্নে রয়েছে চালের রপ্তানি মূল্য। চাহিদা হ্রাস এবং অন্যান্য চাল রপ্তানিকারক দেশের সঙ্গে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় চালের রপ্তানি মূল্য কমে আসছে দেশটিতে। ভারতীয় সংবাদ মাধ্যম লাইভ মিন্ট জানায়, দেশটিতে 5% খাদ্যযুক্ত সেদ্ধ চালের রপ্তানি মূল্য চলতি সপ্তাহে টন প্রতি নির্ধারণ হয়েছে $403 থেকে $410। গেল সপ্তাহে এই দাম $409 থেকে $415 ছিল। 2022 সালে ভারতে কম বৃষ্টিপাতের কারণে উৎপাদন সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।
এর জেরে সেই বছরের সেপ্টেম্বরে বাসমতি এবং অন্যান্য চাল রপ্তানি নিষিদ্ধ করে মোদি প্রশাসন। 2023 সালে অন্যান্য চাল রপ্তানির উপরও আরোপ করা হয় বিধিনিষেধ। পরবর্তীতে রেকর্ড ফসল উৎপাদনের ফলে সরবরাহ পরিস্থিতি উন্নত হওয়ায় বিধিনিষেধ প্রত্যাহার করা হয়। তবে ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা বিকল্প সরবরাহকারীদের কাছ থেকে চাল কিনতে শুরু করায় দেশটির চালের দামের উপর চাপ তৈরি হয়েছে। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। ধন্যবাদ সবাইকে।